আজ কিছু এমন ক্রিয়েটরের কথা বলবো যারা হয়তো আর 5টা ক্রিয়েটরের মতো নরমালি কন্টেন্ট ক্রিয়েট করে গেলে আজ তারা যত পপুলার হয়েছে তাদের 50% পপুলারিটি পেত। কারণ আমার বিশ্বাস তাদের সাথে কোনো না কোনো এক সময় হয়ে যাওয়া একটা কন্ট্রোভার্সি তাদের ক্যারিয়ারে এমন একটা বুস্ট দিয়েছিল যে তারা আজ সকলেই বাংলা ইউটিউব কমিউনিটির প্রতিষ্ঠিত একজন ক্রিয়েটর হয়ে উঠেছে। তার মানে এটা বলাই যায় যে একটা কন্ট্রোভার্সি তাদের লাইফ চেঞ্জ করে দিয়েছিল। আর এর মধ্যে কয়েকটা কন্ট্রোভার্সি এরকমও ছিল যেখানে প্ল্যান করে একটা মিথ্যে কন্ট্রোভার্সি করা হয় সেই ক্রিয়েটরটাকে ফেমাস বানানোর জন্য। যে ইনসিডেন্টের পর থেকে এটা তো পরিষ্কার হয়ে গেছিল যে বাংলা ইউটিউবে হয় এই সমস্ত কন্ট্রোভার্সি অনেকাংশই প্ল্যান করেই করা হয়। তবে ভিডিওটা শুরু করার আগে তোমাদের জানিয়ে দিই যে যেই সমস্ত ক্রিয়েটরের নাম আজকের এই ভিডিওতে বলবো তাদের সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই বা তাদের হেড দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো নয়। শুধুমাত্র যে ইনসিডেন্টটা হয়েছিল সেটাই তুলে ধরেছি এই ভিডিওতে, আর তার সাথে নিজস্ব কিছু মতামত শেয়ার করেছি। এখন যদি তুমি কন্ট্রোভার্সির জন্য ফেমাস হওয়া বাংলা ইউটিউবারদের লিস্টটা দেখো তাহলে তার মধ্যে সবচেয়ে বড় নাম হবে দ্য ফুডি গ্রেড শুভজিৎ, যার বাংলা ইউটিউবের প্রথম কন্ট্রোভার্সি হয় রানু মণ্ডলের সাথে। যে সময় রানু মণ্ডল দেশ জুড়ে ফেমাস হতে শুরু করে তখন ফুডি গ্রেড ফুড ব্লগ করার জন্য রানু মণ্ডলের বাড়িতে গিয়ে দুজন মিলে বিরিয়ানি খাওয়ার ভিডিও আপলোড করতে থাকে। যে ভিডিওতে ডাবল মিনিং জোকস আর মিস ইনফরমেশন ছাড়া আর কিছুই ছিল না। সেই ভিডিওতে কখনো সে এটা বলে দেখো টিপে দেখো আর কখনো আলু বোখরাকে খেজুর বলেও চালায়। ও মাই গড, দেখো এটা কি বুঝতে পারছো এটা কি? এটা খেজুর। অ্যাবসলিউটলি রানুদি বলে দিচ্ছে। বাট সেই ভিডিওটা বেশ পপুলার হওয়ার কারণে সে চিকেন বিরিয়ানির পর কখনো মাটন বিরিয়ানি কিংবা কখনো মাংস মুড়ি তাছাড়া আরো বিভিন্ন খাবার নিয়ে রানু মণ্ডলের সাথে ফুড ব্লগিং স্টার্ট করে। এছাড়া কখনো কোনো ক্রিঞ্জ বাংলাদেশি ক্রিয়েটর এসে রানু মণ্ডলের সাথে যাচ্ছেদে ব্যবহার করা কিংবা তার সাথে ভুলভাল মন্তব্য করার ভিডিও তার চ্যানেলে আপলোড করতে শুরু করে সে। তুমি কি জানো রূপের ঝলকানিতে ছেলেরা পুড়ে যায় আগুনে, চলে এসো বলছি, তুমি হাগো কোথায়? তুমি যে কখন থেকে পরিষ্কার করেই চলেছো, তুমি এসো। নিচে সব দেখা যাচ্ছে। বাট এসব করে সে খুব বেশি পপুলারিটি পায়নি, যার ফলে তারপরে কখনো বোনকে প্রপোজ করার কন্টেন্ট বানায় সে। এরকম করে ভিডিও বানাচ্ছি জানো, কারণ আজকে বোনের উপরে প্র্যাঙ্ক করব, মানে প্রপোজাল প্র্যাঙ্ক। বা কখনো অন্যান্য প্র্যাঙ্ক ভিডিওসও ট্রাই করতে থাকে সে। বাট এর কয়েকদিন পর ফুড ব্লগার্সদের দৌলতে নন্দিনী দিদির হোটেল ট্রেন্ডে থাকায় সেখানে গিয়েও সেই ট্রেন্ডের ফায়দা নেওয়ার জন্যই সেখানেও কন্টেন্ট বানানোর কথা ভাবে সে। আর সেই মতো নন্দিনী দিদির হোটেলেও যায় সে। বাট সেদিন কোনো কারণে নন্দিনী দিদির গলা ব্যথার কারণে তাকে ইন্টারভিউ দিতে মানা করে দেয় সে। এন্ড এরপর অনেক জোরাজুরির পরেও ফুডি গ্রেড যখন নন্দিনী দিদির ইন্টারভিউ নিতে ব্যর্থ হয় তখন সে লুকিয়ে দোকানের কিছু ফুটেজ ক্যাপচার করতে থাকে। আর এরপর যখন ফুডি গ্রেড তাকে খাবার দিতে বলে তাকে সেটা দিতেও মানা করে দেয় নন্দিনী দিদি। তাই সেই রাগে সেখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা এক্সপোজ ভিডিও আপলোড করে দেয় ফুডি গ্রেড। আমি গেছিলাম, দিদির গলা ব্যথা ছিল, আমি 2বার রিকোয়েস্ট 3বার রিকোয়েস্ট করেছিলাম, দিদি বললো আমি কথা বলতে পারছি না, আমি দিতে পারবো না। একটা সাধারণ মানুষের হতে পারে, কিন্তু আমি বলেছিলাম দিদি আমাকে একটু খেতে দিও, খাবারটাই আমি ভিডিও করব, আমি তো টাকা দিয়ে খেতে গেছি, আমি তো বিনা পয়সায় খেতে যাইনি। তো আমাকে দিদি সেটা দিতে চাইনি, যে ভেবেছে মনে হয় আমি ওর নামে খারাপ কিছু বলতে পারি। ব্যাস তারপর আর কি, এই নিয়েও শুরু হয় আরো একটা কন্ট্রোভার্সি, যেখানে নন্দিনী দিদি তার পরবর্তী বিভিন্ন ইন্টারভিউতে যেমন ফুডি গ্রেডকে টার্গেট করে তেমনি ফুডি গ্রেডও একের পর এক তার চ্যানেলে নন্দিনী দিদির এগেনস্টে ভিডিওস বানাতে থাকে। বাট কয়েকদিন পর দুজনের মধ্যে সবকিছুই নর্মাল হয়ে যায় এবং তাদের মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক গড়ে ওঠে। নন্দিনী দিদি এখন আমার দিদি হয়ে গেছে এবং এই কন্ট্রোভার্সির ফলে দুজনেই বেশ চর্চায় আসার ফলে দুই পক্ষেরই সোশ্যাল মিডিয়া নাম্বারসও খুব দ্রুত ইনক্রিজও হয়। এছাড়াও ফুডি গ্রেডের ইউটিউব ক্যারিয়ারের হওয়া সবচেয়ে বড় কন্ট্রোভার্সি হয় ঋত্বিক অধিকারীর সাথে, যেখানে ফুডি গ্রেড তার উদ্ভট ফুড ব্লগিং এর স্ট্যান্ডার্ড বজায় রেখে এক শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফুড ব্লগিং করতে থাকে এবং সেখানে পাবদা মাছের পিস নিয়ে বিশেষ রিভিউ দেয়। শ্রাদ্ধ বাড়িতে ফুড রিভিউ দিচ্ছে। পাবদা মাছের সাইজটা কি? এটা নাকি শ্রাদ্ধ বাড়ি? আমার শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি এসে মাছের সাইজ মাপের বিচি দুটো নিয়ে ডিমের ডেভিল বানাবো, তারপর ওকেই খাওয়াবো আর ওকে দিয়েই মাপাবো। যার পর সে ভিডিওটা ইউটিউবে আপলোড হলে ঋত্বিক অধিকারী সেটা নিয়ে একটা রোস্ট ভিডিওস বানায় ফুডি গ্রেডের ওপর। যার পর থেকেই শুরু হয় এই কন্ট্রোভার্সি, যেখানে দুপক্ষ থেকেই একের পর এক রিপ্লাই ভিডিওস আসতে থাকে। এন্ড এই সময় ঋত্বিককে সাপোর্ট করে বাংলার বেশ কিছু ক্রিয়েটারও ফুডি গ্রেডকে রোস্ট করে এবং এই কন্ট্রোভার্সির ফলে ফুডি গ্রেড সবার চর্চার বিষয় তো হয়ে উঠেছিল, বাট অন আ নেগেটিভ ওয়ে। বাট দর্শকের মাথা তখন গরম হয় যখন এই বিরাট বড় কন্ট্রোভার্সির কয়েকদিনের মধ্যেই ঋত্বিক অধিকারী
অধিকারী আর ফুডি গ্রেটকে একসাথে একটা ফুড ব্লগে দেখা যায় এবং তার কয়েকদিন পর ঋত্বিক অধিকারীর পডকাস্টেও তাকে দেখতে পাওয়া যায়, কিংবা ঋত্বিক অধিকারীর ইন্ডিয়াস গট ট্যালেন্টের জাজেস প্যানেলেও ফুডি গ্রেটকে দেখা যায়। আর এটা দেখার পরই দর্শকের একাংশের মনে হতে থাকে যে তাহলে কি এসব কন্ট্রোভার্সি নেহাতি প্ল্যান কন্ট্রোভার্সি ছিল। আর এই সমস্ত কারণে দিনের পর দিন সোশ্যাল মিডিয়াতে চর্চায় থাকে ফুডি গ্রেট, যার পর থেকে ফুডি গ্রেটও একজন মেইন স্ট্রিম ফুড ব্লগার হয়ে ওঠে। তাই আজ যদি তুমি তার সোশ্যাল মিডিয়া ফলোয়িং একটু দৃষ্টিপাত করো তাহলে দেখবে তার ফেসবুকে 8,25,000-এরও বেশি ফলোয়ার্স রয়েছে আর তার সমস্ত ইউটিউব চ্যানেল মিলিয়ে 2 লাখেরও বেশি সাবস্ক্রাইবার্স রয়েছে তার চ্যানেলে। বাট মেইন স্ট্রিম হওয়ার পরেও যে ফুডি গ্রেট কন্ট্রোভার্সি থেকে দূরে থাকে তাও কিন্তু নয়, তাকে তার উদ্ভট কাজকর্মের জন্য এখনো রোস্ট হতে দেখা যায়। এই যেমন কন্টেন্টের অভাবে হঠাৎ একদিন তার গার্লফ্রেন্ডকে তার বাড়িতে নিয়ে আসা, দেন 1.5-2 মাস পর কন্টেন্ট বানানো হয়ে গেলে হঠাৎ করে একদিন তার গায়েব হয়ে যাওয়া, কিংবা তার বাবা হসপিটালাইজ থাকার সময়কালীন হসপিটালাইজ মানুষটাকে নিয়েও সে 86টা ভিডিও আপলোড করে। একটা ছেলে কত বড় অপদার্থ হলে নিজের হসপিটালাইজড বাবাকে নিয়ে ফেসবুকে 86টা ভিডিও আপলোড করতে পারে? আরে পয়সা কি খাচ্ছে নাকি বসা নাকি শান্তি করে খাচ্ছে দেখো প্রদীপদা। আজকে প্রদীপদা দুপুরের লাঞ্চ শুধু ফেসবুকে নয়, সেম 86টা ভিডিও ইউটিউবে। আর তা নিয়েও তাকে অনেক ক্রিটিসাইজ হতে হয়েছে। বাট এই এতগুলো কন্ট্রোভার্সির ফলে পাওয়া ফেমটাকে সে ঠিক চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। সে ফলোয়ার্স বাড়ানোর জন্য তার বাড়িতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার এসবে কি কি রান্না হচ্ছে সেটার ভিডিও বানিয়েই ডেইলি 5-6টা এরকম ভিডিও বানিয়েই তার ফেসবুক পেজে আপলোড করাই তার কন্টেন্ট হোক না কেন, ফেমের জন্য সেটাও করতে রাজি সে। ফুডি গ্রেটের সাথে হওয়া এই সমস্ত কন্ট্রোভার্সি নিয়ে তোমার কি মতামত সেটা কমেন্ট বক্সে জানিয়ে দিও কেমন। আর এরপর যে ক্রিয়েটার কন্ট্রোভার্সির মাধ্যমে ফেমাস হয়েছিল তার নাম হলো অ্যান্টিভাই। আজ থেকে কয়েক বছর আগে অ্যান্টিভাই তার ফেসবুক পেজে প্রীতম জেফারের কন্টেন্ট আর তাদের ইউনিক বিজনেস যেখানে শাড়ি, জুয়েলারি সবই রেন্টে পাওয়া যেত সেটা নিয়ে একটা রোস্ট ভিডিও অ্যান্টিভাই তার ফেসবুক পেজ থেকে আপলোড করে এবং সেটা রাতারাতি বেশ ভাইরাল হয়। আর সেটা দেখেই প্রীতম জেফারের তরফ থেকে অ্যান্টিভাইয়ের এগেইনস্টে ডিফামেশনের কেস আর এফআইআরও করা হয়। আর এসব যখন পাবলিকের সামনে আসে তখন বাংলার সমস্ত রোস্টার অ্যান্টিভাইয়ের সাপোর্টে আসে এবং একটা ক্রিয়েটারের এগেইনস্টে শুধুমাত্র রোস্টিং এর জন্য এত বড় একটা আইনি স্টেপ নেওয়ার এগেইনস্টে প্রতিবাদও করে। যদিও সমস্ত রোস্টারই অ্যান্টিভাইয়ের সাপোর্টে ছিল না, কারণ কিছু কিছু রোস্টার আবার জেফারকেও সাপোর্ট করেছিল এই সময়। বাট এত কিছু সত্ত্বেও জেফার তার করা এফআইআর আর ডিফামেশনের কেস তুলে নেয়নি সেই সময়। এবং এই ঘটনার 1 থেকে 2 দিন পর জেফারের চ্যানেল থেকে একটা ভিডিও আপলোড হয় যেখানে অ্যান্টিভাইকে জেফারের এগেইনস্টে সেই বানানো ভিডিওটা ডিলিট করতে হয় এবং সবার সামনে ক্ষমা চাইতে হয় জেফারের এগেইনস্টে ভিডিও বানানোর জন্য। নমস্কার, আমি গৌরব। আমার একটা ফেসবুকে পেজ আছে অ্যান্টিভাই, আর দিদিকে নিয়ে আমি একটা রোস্ট ভিডিও বানিয়েছিলাম, তোমরা কমপ্লিট সবাই দেখেছো। আর পার্সোনাল অ্যাটাক করে ফেলেছিলাম, তো তার জন্য হচ্ছে গিয়ে আমার হচ্ছে একটা পুলিশে হচ্ছে গিয়ে একটা আর এই ক্ষমা চাওয়ার কারণে জেফার অ্যান্টিভাইয়ের এগেইনস্টে সমস্ত কেস তুলে নেয়। বা সেই কন্ট্রোভার্সির পর থেকে অ্যান্টিভাই বাংলার মানুষের অনেক ভালোবাসা পায়, যার দৌলতে আজ অ্যান্টিভাইও বাংলার একজন ওয়েল নোন রোস্টার হয়ে উঠেছে। তোমাদের মধ্যে কতজন অ্যান্টিভাইকে জেফারের সাথে হওয়া এই কন্ট্রোভার্সির আগে থেকে চিনতে আর কজন জেফারের সাথে হওয়া এই কন্ট্রোভার্সির পরে চিনেছো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এরপরে যে ক্রিয়েটার তার সাথে হওয়া কন্ট্রোভার্সির জন্য ফেমাস হয়েছে তার নাম হলো আইরনিক অংশু, যে তার চ্যানেল শুরু করে শর্ট ফরম্যাট রোস্টিং এর মাধ্যমে। মানে যেখানে আর 5টা রোস্টার ইউটিউবে লং ভিডিওস বানিয়ে রোস্টিং শুরু করেছিল, সেখানে আইরনিক অংশুর রোস্ট ভিডিও শর্ট আকারে পোস্ট করতে শুরু করে। আর এই করতে করতেই তার চ্যানেলে 1.5 লাখ সাবস্ক্রাইবার্সও হয়ে যায়, যেখানে একসময় সে তার আর 5টা রোস্ট ভিডিওস এর মতোই তার 4টে ভিডিওতে তিথি তুষারের আচার আচরণ নিয়ে রোস্ট ভিডিওস বানায়। আর সেই রোস্ট গুলো একেবারেই লাইট রোস্ট ছিল, মানে সেখানে না ছিল কোনো গালি, না ছিল কোনো কুরুচিকর মন্তব্য। যে একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে, তো ছেলেটার ভিডিওটা দেখার পর অ্যাজ আ রোস্টার আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে। সবার নাই লাগতে পারে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। বাট তা সত্ত্বেও তিথি তুষার আইরনিক অংশুর চ্যানেলে 3টে ভিডিওতে পরপর 3টে স্ট্রাইক মারে। আর যদি তুমি ইউটিউব সম্বন্ধে একটু জেনে থাকো তাহলে এটাও নিশ্চয়ই জানবে যে কোনো চ্যানেলে যদি 90 দিনের মধ্যে 3টে স্ট্রাইক আসে তবে সেই চ্যানেলটা পরবর্তী 7 দিনের মধ্যে পুরোপুরি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হবে। আর সেই কারণেই তিথি তুষার আইরনিক অংশুর চ্যানেলে 3টে স্ট্রাইক দিয়ে তার চ্যানেলটাকে ডিলিট করে দেওয়ার পরিকল্পনা করে। আর তারা যে প্রথম কারোর চ্যানেল ডিলিট করতে চাইছিল সেটাও কিন্তু নয়, কারণ তারা অতীতে টিম নামে এক রোস্টারের ফেসবুক পেজেও স্ট্রাইক মেরে তার পেজটার 12টা বাজিয়ে দিয়েছিল। বাট অংশু তার চ্যানেলে 3টে স্ট্রাইক পাওয়ার পর বাংলার প্রায় সমস্ত ইউটিউবারদের এটা নিয়ে তাকে হেল্প করতে চেয়ে মেল করে এবং তার পাশেও দাঁড়ায় বাংলার অনেক ক্রিয়েটার এবং রোস্টার, যার মধ্যে সবচেয়ে বড় নাম ছিল অ্যামিউজিং রিয়েল। সে অংশুর সাপোর্টে ভিডিও বানানোর পর থেকেই অনেকেই অংশুর সাপোর্টে ভিডিও বানাতে শুরু করে, যার ফলে তিথি তুষার এবং তিথি তুষারকে সাপোর্ট করা ছোট্ট ছেলেও বাংলার মানুষ থেকে অনেক হেট পায় এবং তাদের সাবস্ক্রাইবার্সও কমতে শুরু করে দেয় সেই সময়। আর অন্যদিকে দর্শকের সাপোর্ট পেয়ে আইরনিক অংশুর চ্যানেল সেই সময় কয়েকদিনের মধ্যেই অনেক গ্রো করে যায়, যেখানে সেই কন্ট্রোভার্সির সময় তার চ্যানেলে কয়েক
কয়েক মিলিয়ন ভিউজ আর কয়েক হাজার সাবস্ক্রাইবার্স এসেছিল, সেটাই আজ তাকে একজন ওয়েল নোন রোস্টারও বানিয়েছে। যার কারণে যেখানে এক সময় শুধু শর্ট ফরম্যাট রোস্টিং করতো সে, সেখানে আজ তার লং ফর্ম রোস্টিং এও বেশ ভালোই ভিউজ আসে। তিথি তুষারের সাথে কন্ট্রোভার্সি হওয়ার আগে থেকে কারা আয়রনিক অংশকে চেনো সেটা কমেন্ট করে জানিও। আর এরপর যে ক্রিয়েটার কন্ট্রোভার্সির কারণে ফেমাস হয়েছিল, সে যে শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য ফেমাস হয়েছে সে কথা বললে ভুল হবে, কারণ ইনস্টাতে তার অলরেডি একটা ফ্যান বেস থাকলেও ইউটিউবে সে এতটাও জনপ্রিয় ছিল না। বাট তার সাথে হওয়া সে কন্ট্রোভার্সির পর আজ সেও বাংলার একজন ওয়েল নোন ক্রিয়েটার হয়ে উঠেছে। আর রিসেন্টলি তার 1 লাখ সাবস্ক্রাইবার্সও কমপ্লিট হয়েছে ইউটিউবে। হ্যাঁ, ঠিকই ধরেছো, আমি কথা বলছি কিরণ মজুমদারকে নিয়ে, যাকে কয়েক মাস আগে অব্দিও কেউ চিনতো না। 3 মাস আগেও যার সাবস্ক্রাইবার ছিল মাত্র 20,000। বাট তার সাথে হওয়া একটা কন্ট্রোভার্সি আজ তাকে এত পপুলার বানিয়েছে। আসলে সে বাংলার অতি পরিচিত একজন মডেল, যে বিভিন্ন ফেমাস ব্র্যান্ডের সাথেও কাজ করেছে। বাট এই সবকিছু শুরু হয় তার ব্রেকআপের ঘটনাকে কেন্দ্র করে, যেখানে সে তার ব্রেকআপের কারণ ফার্স্টে প্রাইভেট রাখলেও তার এক্স তার এগেইনস্টে একের পর এক মিস ইনফরমেশনে ভরা ভিডিও আপলোড করতে থাকে তার ইউটিউব চ্যানেল থেকে। যার কারণে একসময় কিরণের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়ে একসময় সে তার ইউটিউব চ্যানেলে তার ব্রেকআপের কারণ এবং তার এগেইনস্টে লাগানো আরো অন্যান্য অ্যালিগেশনের জবাব দেয় তার এক ভিডিওতে। কাজ হচ্ছে না সেটা আমার দোষ, আগেরটা আমি মেনে নিতে পারিনি, ওটা কি করে করতে পারলো, কারণ আমার সাথে কোনো কথাই বলেনি এই বিষয়ে। লাস্ট কথাগুলো যেগুলো হয়েছে সেগুলো লিখে লিখে ও ডিলিট করে দিয়েছে। আমি কাঁদতাম, আমি ওকে পার্সোনালি যে মেসেজগুলো পাঠাতাম এগুলো এক একটা গ্রুপে পাঠানো হতো, গ্রুপে পাঠিয়ে হাসাহাসি হতো, এবং সেই ভিডিওটা রাতারাতি ইউটিউবে ভাইরালও হয়ে যায়। আর এরপর যেটা হয় সেটার জন্য কেউই রেডি ছিল না, না কিরণ আর না তার এক্স। কারণ কিরণের এই সিচুয়েশন দেখে সেই ছেলেটার আগের দুজন এক্সও কিরণকে হেল্প করার জন্য তাদের সাথে সেই ছেলেটি যা যা করেছে সেই সব কিছু জানিয়ে সেই দুজনও একের পর এক ইউটিউবে ভিডিওস আপলোড করতে থাকে। তারা সেই ভিডিওতে তাদের রিলেশনশিপ বা ব্রেকআপের সমস্ত কিছুই শেয়ার করে এবং কিভাবে সেই ছেলেটা তার অডিয়েন্সকে বারবার ম্যানিপুলেট করছে সেটাও সবার সামনে তুলে ধরে এই তিনজন। তিনটে মেয়ে একটা ক্যামেরাতে বসবে, আপনি এটাই চাইছেন? এই তিনটে মেয়ে এবার ভিডিওতে বসে, যার ফলস্বরূপ কিরণ মজুমদার সাধারণ মানুষের অনেক ভালোবাসাও পায়। আর সাথে সাথে তার ইনস্টাতে যেরকম ফলোইং ছিল, ইউটিউবেও আজ তার 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেল মাত্র 2 মাসের মধ্যেই। আর তারপর থেকেই সেও একজন ওয়েল নোন ক্রিয়েটার হয়ে ওঠে বাংলা ইউটিউব কমিউনিটিতে। এই 4 জন ক্রিয়েটারের মধ্যে তুমি কাকে কাকে তাদের সাথে হওয়া কন্ট্রোভার্সির আগে থেকে চিনতে আর কাকে কন্ট্রোভার্সি হওয়ার পর চিনেছো সেটা কমেন্ট করে জানিও। আর সত্যিই কি এরা ফেমাস হওয়ার জন্য ইচ্ছে করেই কন্ট্রোভার্সিতে জড়ায়, এই বিষয়ে তোমার কি মতামত সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ এই চ্যানেলটার কিছু হয়ে গেলেও ওখানেই সমস্ত আপডেটস পাবে। নতুন চ্যানেলের লিংক ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে দেওয়া আছে। আর এখন যদি তুমি বাংলার ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটরদের ডার্ক রিয়েলিটি সম্বন্ধে জানতে চাও তাহলে এখানে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।